মানুষ হচ্ছে যে একটা চেষ্টা করছে, শাসক যেটা বোঝানোর চেষ্টা করছে আন্দোলনটি বোধহয় সীমিত হয়ে গেছে বা এরকম কিছু, কিন্তু সেরকম তো নয়। কারণ হচ্ছে অভয়াকে কেউ ওই পানিহাটির ওই দম্পতির কন্যা বলে মনে করছেন না। অভয়াকে প্রত্যেকে, যারা বিচার প্রার্থী মানুষ, নাগরিকরা, আমজনতা, তারা প্রত্যেকে নিজের বাড়ির মেয়ে, নিজের ঘরের মেয়ে বলে মনে করছে, এবং অভয়ার বিচার পাওয়া মানে নিজের ঘরের মেয়ের বিচার পাওয়া, এটা মনে করছে। সেই জন্যই হচ্ছে তারা রাস্তার আন্দোলন ছাড়তে রাজি নয় যতক্ষণ না বিচার ছিনিয়ে আনতে পেরেছে। এবং হচ্ছে যে গণতন্ত্রে বিচার ছিনিয়ে আনার হচ্ছে যে অনেক রকমের, জানেন না, হচ্ছে যে বিচার বলতে শুধুমাত্র যে কি বলবো, যে কোর্ট থেকে কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, তা নয়। গণতন্ত্রে বিচার অনেক রকমের হয়। সেই বিচারের দিকেও মানুষ তাকিয়ে থাকবে আগামী দিনে, যে হচ্ছে যে ভারত হচ্ছে পশ্চিমবাংলায় একটা ন্যায় বিচারের যে পরিবেশ, সেইটা পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা। একটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিসর, যেখানে হচ্ছে যে একটা ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ করতে গেলে, বিচার করতে চাইতে গেলে হচ্ছে পুলিশ ডেকে হয়রান করবে কিনা, শাসক দলের হচ্ছে যে গুন্ডারা তারা ধরে তাদের হচ্ছে যে কি বলে নিগ্রহ করবে কিনা, এই যে এইটা আমাদের হচ্ছে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু হচ্ছে যে স্থির করতে হবে। কারণ হচ্ছে যে আজকে আমাদের সুস্থতা, আপনার বা আমার তো একটা বয়স হয়ে গেল, আমরা অনেকটা দেখে ফেললাম, কিন্তু যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে কি বাংলা আমরা রেখে যাব, কি সমাজ আমরা রেখে যাব, কি প্রশাসন আমরা তাদের জন্য তাদের উপহার দিয়ে যাব, রেখে যাব, এইটা হচ্ছে যে সবচেয়ে বড় এই মুহূর্তে বাঙালিকে ভাবিত করছে। তারা ভাবছে, এবং হচ্ছে যে মানুষ রাস্তায় নেমেছিল 14ই আগস্ট রাত্রে, যে 2 কোটি মহিলা বিচারের দাবিতে নেমেছিলেন, তারা কেউ হচ্ছে যে এমন নয় যে তারা মনে করছেন যে হচ্ছে না আর বিচার চাই না, তা নয়। বিচার তারা প্রত্যেকেই চান। জীবন জীবিকার চাপে হয়তো তারা রাস্তাতে প্রতিদিন নামতে পারছেন না, কিন্তু হচ্ছে তারা প্রত্যেকে মনে মনে আজও বিচার চাইছেন, এবং তারা মনে মনে এটা বুঝতে পারছেন যে যে কারা বিচারের দ্বারটাকে রুদ্ধ করছে, বিচারের পথ রুদ্ধ করছে, কারা অপরাধীদের আড়াল করছে, কারা প্রতিবাদীদের হেনস্থা করছে, তারা কিন্তু সমস্ত লক্ষ্য রাখছেন। এবং আমাদের ভরসা আছে গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক চেতনার প্রতি, এবং হচ্ছে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে চেতনার প্রতি, যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্মকে এইরকম একটা মাৎসন্যায়ের পরিবেশে আমরা নিশ্চয়ই ছেড়ে যাব না। সেটা আগামী দিনে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। সব মানুষই আশা করে আছেন, সুবিচারের দিকেই তাকিয়ে আছেন। তপন বাবু, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা শুরু থেকেই এই মামলায় দেখা যাচ্ছে, যে কারণে সুনির্দিষ্টভাবে ঠিক লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না, যে কে অপরাধী কারা অপরাধী, এই সমস্ত বিষয় রয়েছে। কিন্তু এই যে অনিয়মগুলো হয়েছে, যেগুলো সুবর্ণবাবুরাও বলছেন এবং অভয়ার বাবা মাও বলছেন, যে দ্বিতীয়বার পোস্টমর্টেম চেয়েছিলেন তারা, কারা হতে দিলেন না, কেন হতে দিলেন না, ডেথ সার্টিফিকেট ইস্যু করা যাচ্ছে না কেন, এর পেছনে কি কারণ রয়েছে, বাবা মাকে 3 ঘন্টা বা 5 ঘন্টা বসিয়ে রেখে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে যে সমস্ত অভিযোগ উঠছে, যেগুলো কারা করেছিল, এই সমস্ত দিকে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েও তো খুঁজে বার করা যায় যে আসল গাফিলতি কারা এই ঘটনার পেছনে রয়েছে। সেদিক থেকে তো একটা আশার আলো থাকতেই পারে যদি তদন্ত সেভাবে এগোয়। না, সেই আশাতে থাকা, যদি অন্তত পক্ষে কখনো কোনো ক্ষেত্রে যদি তদন্তটা এখনো, যে মেটেরিয়াল ইতিমধ্যে পাওয়া গেছে, যে লোকগুলোকে চিহ্নিত করা আছে, তারা তো নড়ে যাচ্ছে না। ঠিকঠাক করে তদন্তের পথে এগোলে যেটুকু চলে গেছে তা গেছে, কিন্তু বাকিটুকুর উপরেও বের করা সম্ভব। ধরুন কোর্ট যে বিরাট কাজটা করলেন, প্রায় 3 পাতা লিখলেন, যখন প্রশ্ন উঠলো আদালতে, এটা একজনের কাজ নয়। অ্যাকিউজডের পক্ষেও বললো, অভয়ার বাবা মার পক্ষে যে লয়ার ছিলেন তিনিও এই প্রশ্ন তুললেন। 3 পাতা ধরে লিখলেন নাকি কাকে বলেন থ্রটলিং, কাকে বলে স্মদারিং, কিন্তু ওই প্রশ্নটাকে উনি এড়িয়েই গেলেন, যেটা কি একজনের কাজ অথবা একাধিক মানুষের কাজ, সেই প্রশ্নটা অমীমাংসিত রেখে গেলেন। অর্থাৎ গোটা বিষয়টার মধ্যে যেটা হয়েছে, তদন্তে কি মেটেরিয়াল আসলে পাওয়া গেছে, কত লোককে ওরা ইন্টারোগেট করেছেন যেটা শেষ পর্যন্ত দেননি, কি তদন্ত ওরা বাকি রেখে দিলেন, এবং এই তদন্ত এখন যদি হাইকোর্ট বলেন যে না ঠিক আছে তদন্তের বাকি অংশটা শেষ করে এখনই জমা দাও, কারণ তারপরে তো বহুদিন কেটে গেছে। এখানে চার্জশিট 3 মাসের মধ্যে হয়েছিল, 3 মাসের মধ্যে যদি চার্জশিট হয়, তারপরেও 4-5 মাস কেটে গেছে, তদন্তের আর কি অগ্রগতি হলো আমরা জানতে পারছি না। এই ইতিমধ্যে ট্রায়ালটা শেষ হয়ে গেল। সুতরাং এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে যদি আমাদের ভাবতে হয় যে আমরা এখান থেকে একটা বিষয় ঠিক, যে আমরা ধরে নিচ্ছি যে আসলে একটা অন্য কিছু লোক এর মধ্যে জড়িত ছিল,
একটা মারাত্মক কথা উঠে এসেছে বিচার চলাকালীন। এই যে লোকটা সঞ্জয় রায়, সে একটা স্টেটমেন্ট করলো, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন, যেটা পরবর্তীকালে জজ সাহেব লিখলেন, সেটা হচ্ছে আমাকে লালবাজারে নিয়ে উলঙ্গ করে প্রহার করা হয়েছিল, এই কথাটা বলাবার জন্য যে আমি দোষ করেছি। এবারে অপরাধীরা সাধারণত বিচার চলাকালীন এ ধরনের অনেক কথা বলে, কিন্তু এটা সরাসরি একটা অফেন্স ইন্ডিকেট করে। নতুন যে আইন হয়েছে বিএনএস, তার 120 নম্বর ধারায় বলা আছে, কোনো মতে কারোর কাছ থেকে কোনো কনফেশন আদায় করার জন্য শারীরিক আঘাত করা একেবারে সরাসরি অপরাধ। 120 ধারা মতে শাস্তি। ও নাম বলে গেল, বিনীত গোয়েলের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনিও আমাকে বলেছেন দোষটা স্বীকার করে নিতেন, এবং আমাকে ওখানে মারধর করা হয়েছে। আমার যেটা অবাক লাগলো, এটা শোনার পরে, মিথ্যে হতে পারে, আসামিরা এমন মিথ্যে কথা বলে, কিন্তু একটা অপরাধের অভিযোগ যখন সে করলো, রাইটলি রংলি, তখন এই বিষয়টার সঙ্গে সঙ্গে অন্তত একটা ব্যবস্থা নেবার চেষ্টা করা উচিত ছিল। কোর্ট এটাকে ইগনোর করলেন। একটা অপরাধের অ্যালিগেশন, ভুল ঠিক যা, কিন্তু এই যে অপরাধের অভিযোগের যে অভিযোগটা হলো, সেটাকে এভাবে ইগনোর করা যায় না। কোর্ট নির্ভর করলেন একটা বিষয়ের উপরেতে, যে ওর ওই যে পেয়ারিং, ওই ইয়ারফোন, বলছে দেখো এটাতে একটাই ফোন ছিল, পেয়ারিং ছিল, অথচ পরিষ্কার এভিডেন্সে দেখা যাচ্ছে যে লোকটার মেয়েটা আগের দিন নিয়ে নেওয়া হলো, নিয়ে চলে গেল টালাতে, কেন চার্জ নেই, আবার ওকে ফেরত দেওয়া হলো। তারপর লোকটাকে যখন অ্যারেস্ট করা হলো, তখন ওই মোবাইলটা সিজ করা হলো, যেটা বলছে এটা আমার মোবাইল, এবং পেয়ারিং দেখা যাচ্ছে ওই, এই যে মাঝখানে সময়টাতে তোমরা এই পেয়ারিংটা করোনি, এটা তো নিশ্চিত করতে হবে। অথচ সেটার উপর নির্ভর করে গেলেন কোর্ট সাজা দেবার ক্ষেত্রে। সাজা দেবার ক্ষেত্রেও একটা অদ্ভুত ব্যবস্থা নিলেন। একটা লোক, সে যদি রেপ করে থাকে, 64-এ যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তার অ্যাগ্রাভেটেড ফর্ম 66-এ আছে যে ধর্ষণ ইত্যাদি করবার সময়তে এমন আঘাত করা যাতে মৃত্যু হতে পারে, সেটা 66-এ। একটা লোককে 64-এ একবার সাজা দিচ্ছেন, 66-এ একবার সাজা দিচ্ছেন, আবার তাকে মার্ডারের জন্য সাজা দিচ্ছেন। আমি বলছি হায়ার কোর্টে গেলে অন্তত এইসব প্রশ্ন তো অনেকটা উড়ে যাবে। এই দুটো তো একসাথে হতে পারে না, 64, 66। 66-এর প্রথম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রেপ। রেপের জন্য তুমি যদি আলাদা করে সাজা দিয়ে থাকো, বা 66-এ এসে, তাহলে আবার তুমি সাধারণ রেপের জন্য সাজা দিচ্ছ কোন আইনে? একেবারে দেশের আইন কানুন তছনছ করে দিয়ে প্রথম থেকে ধরে নিল এই লোকটাকে আমার সাজা দিয়ে দিতে হবে। এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে যত কথা উনি বললেন, সমস্তটা বাজে। এইবার এই অবস্থাতে প্রথম দেখতে হবে এই রায় যেন দাঁড়িয়ে না থাকে। এই রায় প্রথম খারিজ করে নিয়ে এসে নতুন করে বিচার করো, তদন্ত শেষ করো নির্দিষ্ট টাইমের মধ্যে, এবং হাইকোর্টের একদম, হাইকোর্টকে এই দায়িত্ব নিয়ে বলতেই হবে তুমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করো। অনেক দিন তোমরা সময় পেয়েছো, এইবার তদন্ত শেষ করে চার্জশিট জমা দাও। এই এটাকেও ফেরত দিয়ে দিতে হবে, আবার নতুন করে পূর্ণাঙ্গ বিচার শুরু করো। এই বিচারের রায় দাঁড়িয়ে থাকলে আমার তাবৎ প্রচেষ্টা জলে যেতে বাধ্য।